শেখ হাসিনাকে নিয়ে ভারতের সাথে কোনো একটা দেন দরবার হয়েছে বিশেষ কোনো জায়গা থেকে, শক্ত কোনো জায়গা থেকে, এটা ভারতের একার বিষয় না। এটার সাথে আমেরিকার মার্কো রুবিও সেখানে এসছে, ভারতের আরো রাষ্ট্রদূতরা নানা পর্যায়ে বৈঠক করতে। আমরা শুনেছি যে বাংলাদেশের বাইরে পাশ্চাত্যে পশ্চিমের একটা দেশে গোপন বৈঠকের কথা শুনেছি। আমরা শুনেছি শুধু মধ্যপ্রাচ্যের একটা দেশেও মিটিং হয়েছে, আমরা শুনে ভারতের কোথাও একটা মিটিং হয়েছে, আমরা শুনেছি কথাগুলো। এবং বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অংশ, কয়েকজন লোক, ব্যক্তি, তারা নানা পর্যায়ে দেন বা বোঝাপড়া করছে। শেখ হাসিনা যখন এই কথাটা গেল বলছে, নিশ্চয়ই একটা খুঁটির জোরে এবং দেশের মধ্যে থাকা কিছু লোক তারা এই জায়গায় তারা মনে করছে দেশের বর্তমান মিনিমাম রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এই পরিস্থিতির দরকার। জামাতের উল্লম্ফন বা উল্লাস এটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে, বিএনপির মধ্যে ভিন্ন ভিন্ন মত তৈরি হয়েছে যে বাংলাদেশের খালেদা জিয়া বা তারেক রহমানকে ক্ষমতায় থাকতে হলে তাকে কিছু কিছু জায়গায় বোঝাপড়া করতে হবে। ভারতের পক্ষ থেকে ব্যাক ডোরে বিহাইন্ড দ্য স্ক্রিন কিছু একটা বোঝাপড়া হচ্ছে। এটা না হলে পিছনে পর্দার অন্তরালে আমরা কয়েকদিন দেখলাম সালাউদ্দিন সাহেবের কোনো খোঁজ খবর নাই, মানে ওনাকে দেখছি না। এটার একটা আলোচনা হচ্ছে, এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মত, আমি সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু নিশ্চয়ই পর্দার অন্তরালে কোনো একটা বিহাইন্ড দ্য স্ক্রিন কোনো একটা বোঝাপড়া, আলাপ আলোচনা, চাপ, কারণ সবাই তো তাদের জীবন বা ক্ষমতাটা রক্ষা করতে চায়। এই শেখ হাসিনার এই ঘোষণা, এই শেখ হাসিনার বক্তব্য, এই বক্তব্যটা এসছে হচ্ছে একটা সাক্ষাৎকার হিন্দুস্তান টাইমস, যে এই পত্রিকার একটা সংবাদের শিরোনাম হওয়া এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার এই সাক্ষাৎকার দেওয়াটা একটা গুরুত্ব বহন করে। কয়েকদিন ধরেই বেশ আলোচনার বিষয়, এবং শেখ হাসিনা মাঝখানে বেশ কিছুদিন উনি চুপচাপ ছিলেন। আমরা এরকম বড় ধরনের সাক্ষাৎকার পাবলিক মিডিয়াতে, মানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিডিয়াতে তার এরকম কোনো সাক্ষাৎকার দেখা যায় নাই। এখন প্রশ্ন হচ্ছে যে সাক্ষাৎকারের কন্টেন্টটা কি, আসলে বক্তব্যটা কি? আমরা জানি যে বক্তব্যটা আসলে অনেকই ছিল, অনেক বিষয় তার আলোচনা ছিল, কিন্তু প্রধান যে জায়গাটা আলোচনার কেন্দ্রবিন্দু এবং সবার আগ্রহের জায়গা, সেটা হচ্ছে তিনি বলেছেন আগামী 6 মাসের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন এবং মাথা উঁচু করে ফিরবেন। এবং এটা উনি বলছে, এর আগে উনি অনেক কথা বলেছেন, কিন্তু বলার পর দেখলাম যে সাধারণ আলোচনার মধ্যে জিনিসটা এরকম না। আমরা দেখলাম যে এটাকে ঘিরে বাংলাদেশ সরকারের সাবেক একজন উপদেষ্টা এবং ইউনূস সাহেব যে লোকটিকে আমেরিকাতে নিয়ে যে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে তাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল, এবং এই সরকারের তথ্য উপদেষ্টা ছিল, মানে বিগত সরকারের আমলে, এবং একজনকে প্রভাবশালী সরকার বলা হয়, এবং সে একটা লম্বা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, অনেকগুলো কথা লিখেছে আর কি। এবং সে শেখ হাসিনার বক্তব্যের পর যখন সে স্ট্যাটাসটা দিল, সে স্ট্যাটাসে সে বলছে যে আওয়ামী লীগ তা আসলে সেদিনই ফিরেছে যেদিন 24কে 71-এর মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এরকম অনেকগুলো কথা লিখেছে। তো এইরকম অনেকগুলো কথা লেখার পর এটা নিয়ে আলোচনার ডাল, কারণ সে অনেকগুলো কথা লিখেছে। আমি এটা খুব বলতে সময় লাগবে, কারণ 30 থেকে 40টা পয়েন্ট সে 2 লাইন করে লিখেছে। সেটা আমিও, আমার কাছেও আছে, কারণ সেটা যখন পোস্ট হলো তখন অনেকে আশঙ্কা করেছিল যে সে আবার ডিলিট করে দিবে, কারণ তার এরকম একটা হিস্ট্রি আছে, অনেক কিছু বলে আবার সেটা ডিলিট করে দিতে। যাই হোক, এই পয়েন্টে থাকি। এই পয়েন্টে এখানে থাকলে কোনো সমস্যা ছিল না। এই পয়েন্টে আবার পিক করে আমি দেখলাম আর একজন উপদেষ্টা আসিফ নজরুল, উনি আবার একটা পোস্ট দিলেন, আওয়ামী লীগ আসবে কি, সে তো ছিলই, কিন্তু সে ছিল ঠিকই, কিন্তু তার কথাবার্তা এখন আরো অসংযত, দম্ভ, অহংকার এগুলো বেড়েছে, এই কথাটা তিনি বললেন। এবং এই কথা আরো কয়েকজন এই সরকার সংশ্লিষ্ট অনেকেই কথাগুলো বলেন। তার চেয়ে গুরুত্বপূর্ণ এই সরকারের তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদ, যে হচ্ছে আওয়ামী লীগের সম্পর্কে অত্যন্ত ক্রিটিক্যাল একজন মানুষ। আওয়ামী লীগকে যে দলই মনে করেন, আওয়ামী লীগ একটা মাফিয়া চক্র মনে করে, যার মুখে আওয়ামী লীগের নাম শুনে বোঝা যায় যে তার কোষ্ঠকাঠিন্য, মানে একটা বিশ্রী টাইপের একটা বিষয়। মানে আওয়ামী লীগ জীবনে কখনো কোনো ভালো কোনো কিছু করেছে এটা সে মনেই করে না, এটা একটা মাফিয়া দল। এই বদমাইশ জাহিদ সেও বলল যে আসলে কি আর বলবো, আমরা শেখ হাসিনা যদি বাংলাদেশে, শেখ হাসিনা, উনি কিন্তু ফ্যাসিস্ট হাসিনা বলে নাই, শব্দটা কেমন লাগছে, শেখ হাসিনা যদি দেশে আসে তাহলে আমরা তিনি তাকে ইনসাফ দেওয়া হবে, মানে ইনসাফ পাবেন, এই শব্দটা প্রথমে উনি ব্যবহার করেছেন, ইনসাফ। এটাও একটা আপত্তিকর শব্দ, কারণ এটা বলার মধ্যে দিয়ে এটা প্রমাণ করে যে তারা আসলে কেউ কাউকে ন্যায় বিচার দিতে পারে, ইনসাফ দিতে পারে। মানে বাংলাদেশে আইনের শাসন নাই, বাংলাদেশে বিচার বিভাগে আইনের শাসন নাই, সেটা তো আমরা জানি, অনেক দিন ধরে চলছে।
তো বাংলাদেশ সরকারের যে ক্ষমতায় আছে তারা থাকলে তার প্রতিপক্ষকে নানাভাবে হয়রানি করতে পারে। প্রশ্ন হচ্ছে যে সেই ডাক্তার জাহিদ আলী এই কথা বললো, আবার আমি দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রীর নামেই কথাটা, আমি স্বরাষ্ট্রমন্ত্রী আছে কিনা জানি না, কিন্তু ডিবিসিতে ডেট তারিখ দিয়ে 21শে মের কথা বলে তার একটা মন্তব্য দেওয়া হলো যে শেখ হাসিনা যদি, শেখ হাসিনা লিখছে কিন্তু ফ্যাসিস্ট হাসিনা লেখা নেই, যে শেখ হাসিনা যদি দেশে আসে তাহলে উনি মামলা মোকদ্দমা ফেস করবে, তাতে কোনো সমস্যা নেই। আজকে দেখলাম আমি ফেসবুকে একটা কার্ড দেখলাম, এটা কার্ডটা ভুল না ঠিক আমি জানি না। তো এই যে কথাগুলো হচ্ছে, এই কথাকে কিন্তু দেশে বিদেশে মিডিয়াতে আমি দেখলাম ফেসবুকে সরব। আপনি যে প্রথমে জিনিসটা বললেন যে 2-3টা ঘটনা বাংলাদেশের একটা চলমান, সেটা হচ্ছে বাংলাদেশের একটা ধর্ষণের মহা উৎসবের কথা বললেন, যে বিভিন্ন জায়গায় ধর্ষণ, খুন, রাজধানী, লুটপাট, দখল। আমরা আগের যে সরকার অন্তর্বর্তী সরকার যে অভ্যুত্থানের কথা বলা হলো, যে একটা আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থান হলো, মনে করলাম যে তার গুণগত কিছু পরিবর্তন হবে, কিন্তু তার আসলে কোনো পরিবর্তন হয়নি। আমরা এক্সটেনশন দেখছি আর কি, ধারাবাহিকতা দেখছি। একটা অনির্বাচিত সরকার ছিল, একটা নির্বাচিত সরকার। 19-20 বলবো, একই বলবো না। যে দেশে ইউনূসের সময় একটা জাহিলিয়ার যুগ ছিল, একটা অস্থিতিশীল অবস্থাতে ছিল, এখন কিছুটা স্থিতিশীলতা আমি বলবো, আমি একেবারে সমান বলবো না। তো এই অবস্থাতে আমরা তার কাছ থেকে, তারপরে একটা ইট ইজ ভেরি আর্লি, মানে 3 মাস হয়েছে, তারা হয়তো সময় নিচ্ছে, কিন্তু এই পরিস্থিতিতে শেখ হাসিনার ঘটনা 3 মাসও হয় নাই, যখন শেখ হাসিনা এই ঘটনা দিল, একটা টাল টলায়মান একটা অবস্থা আমার কাছে যেন মনে হলো। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে শেখ হাসিনা যে এই কথাটা বললো, যার দল এখন দেশে কাজ করতে পারছে না, আপনি একজনের কথা বললেন, যুবতী নারী, আমি মিডিয়া বা ফেসবুকে বোধহয় দেখলাম এখন এগুলো ক্রস চেক করা হয় না, সুযোগ নাই। দেখলাম যে আওয়ামী লীগের এক নেতার বাসায় তার বাবাকে না পেয়ে মেয়েটার উপর অত্যাচার চলছে, জুলুম চলছে, জামা কাপড় ধরে টানছে বা ছিঁড়ছে, এরকম একটা দৃশ্য আর কি। তো এখন এই পরিস্থিতিতে তিনি কিভাবে আশা করেন যে তার নেতা কর্মীদের অনেকে জেলে জামিন হচ্ছে না, আইবি রহমানের মতো লোক যাদের গুড বয় ইমেজ আছে, গুড বুক আছে, এবং বেশ এরকম তাদেরকেও অনেকগুলো মামলা দিয়ে জামিনে হওয়ার পরও হাইকোর্ট থেকে নির্দেশ দিল তার জামিনে কোনো বাধা নাই, মুক্তি দিতে বাধা নেই, তারপরে তিনি বা আরো অনেকে মুক্তি পাচ্ছেন না। তাহলে শেখ হাসিনা এরকম একটা পরিস্থিতি এই কথাটা বললেন কেন? তিনি দুইটা একটা হাইপোথিসিস থাকতে পারে। এক, উনি একটা পাগল হয়ে গেছে, শেখ হাসিনা উন্মাদ বদ্ধ, মাথা খারাপ হয়ে গেছে, ক্ষমতা হারায়, পাগলে কিনা বলে, আমি যদি এইভাবে ছেড়ে দিই সেটা একটা বিষয়। আর যদি বলেন যে না শেখ হাসিনা পাগলে যদি এরকম বলে, তাহলে পাগলের সাথে কি সবাই পাগল হয়ে গেল? জাহিদ থেকে শুরু করে যারা এই কথাগুলো বললো, শুধু এটাকে কিনো না, শেখ হাসিনার বক্তব্য করে ডিপ স্টেটের অনেকের গোপন বৈঠকের খবর আমরা পেয়েছি। এবং ইউনুস প্রোটেক্ট ইউনুস নামের একটা আবার একটা দোকান চালু করার চিন্তা ভাবনা চলছে, যে ইউনুসকে প্রোটেক্ট। আমি দেখলাম আমার দেশের সম্পাদক সে লিখছে, তার সমর্থকরা লিখছে যে না, ইউনুসের সমালোচনা করা মানে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে চেষ্টা করা, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। আসলে তো যেখানে হাম নিয়েও যদি আপনি কথা বলেন, হাম একটা মহামারী, সে কথা তো আপনি বললেন না। তাহলে হামের এরকম একটা নৈরাজ্য চলছে, শত শত মানুষকে হত্যা করা হচ্ছে, এবং সে ইউনুস এবং দেখলো ইউনুসের পক্ষের লোকজন এটা নিয়ে একটা বয়ান সৃষ্টি করে, না এটা হাসিনা, বিএনপি তার দায় নিচ্ছে না, বিএনপি হাসিনার উপর দায় দিচ্ছে, ইউনুসকে রক্ষা করার চেষ্টা করছে। যখন আমরা দেখলাম ইউনিসেফের পক্ষ থেকে, জাতিসংঘের পক্ষ থেকে যখন বলা হলো সংবাদ সম্মেলন করে বাংলাদেশ প্রতিনিধি, যে আমরা 6 বার তাদেরকে ফর্মাল লেটার চিঠি দিয়েছি এবং 10 বার তাগাদা দিয়েছি, এই কথা বলার পর তাদের মুখে স্ট্যাপলার পড়ে গেল। ওই যে ইউনিসেফের পক্ষে সমস্ত দালাল সাংবাদিক ছিল, বদমাইশ যেগুলো ছিল, যারা তো প্যান করতো কথাবার্তা বলে, তার মুখে একটা স্ট্যাপলার পড়ে গেল। এখন আমার নতুন বয়ান সৃষ্টি করতে হচ্ছে, না না না। তাহলে ইউনুসের এই যে দায়, এবং হাইকোর্টে যখন একটা রিট করতে গেল যে না ওকে বাইরে যেতে দেওয়া যাবে না, তার বিচার করতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ, সেটা বাতিল খারিজ করে দেবে, এই যে জিনিসগুলো, তারপরে ইউনুসের একটা পক্ষে সরকারের মধ্য থেকে তাকে প্রোটেকশন দেওয়ার একটা চেষ্টা চলছে। ইউনুস তো বাইরেও যেতে পারছে না, বাইরেও যেতে পারবে না, তার পক্ষের লোকজন একটা শিল তৈরি করে, ঢাল তৈরি করার চেষ্টা করছে, আমাদেরকে রক্ষা করতে হবে। কারণ একটার সাথে তার একটা রিলেটেড। আজকে ওই যে মাহফুজ যে কথাগুলো বলছে, যে মাহফুজের কথা কেন কথা বলছে, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা কেন, কিন্তু এই ছেলেই তো এগুলোর অন্যতম হোতা। সে যতগুলো পয়েন্ট, আপনার সময় থাকলেন প্রত্যেকটা পয়েন্ট করে বলতে পারে, যে এই পয়েন্টগুলো যে লিখছে সে নিজে হলো তার এক দায়, এই দায় এড়ানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য, চামড়া বাঁচানোর জন্য সে কাকে এই কথাগুলো বলছে।
একটা স্পেস তৈরি করতে হবে রাজনীতিতে। সেই স্পেস যদি না তৈরি করতে পারে বিপদে পড়বে। ইতোমধ্যে সে কয়েকটা বিপদে পড়েছে। প্রথমটাই শুরু হয়েছে বাংলাদেশের জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্যের সংকট। এই মধ্যপ্রাচ্যের সংকট মোকাবেলা করার সংকট সামর্থ্য বাংলাদেশের অর্থনৈতিক এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি তারেক রহমান বা বিএনপির আছে কিনা একটা প্রশ্ন। তার চেয়ে বড় প্রশ্ন, তারা যে বাণিজ্য চুক্তি করেছে সে বাণিজ্য চুক্তি কেন তারা আরো বড় করে আটকে গেছে, যে তারা স্বাধীনভাবে তেল বা জ্বালানি সংকটে স্বনির্ভরতা আনবে, একটু সাশ্রয় করবে, সেই সামর্থ্য তাদের না। IMF তাদের টাকা পয়সা আটকে দিয়েছে, ঋণের জন্য ছুটছে। অন্যদিকে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ছিল সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করার প্রশ্নটা আছে। আওয়ামী লীগের মতো একটা বার্নিং ইস্যু তাদের সামনে আছে। একদিকে তারা চীনের সাথে যোগাযোগ করতে চায়, বাড়াতে চায়। চীনের সাথে বাড়াগুলো আমেরিকার সাথে সংকট সৃষ্টি হয়, ভারতের সাথে করলে চীনের সাথে গোসা হয়, অনেকগুলো বিষয় এখানে আছে। তারপরে আরো ছোট ছোট নানা অংশ আছে, ক্ষমতার অংশীদার আছে, তারা বাংলাদেশের উপর নানাভাবে চাপ প্রয়োগ করতে চায়। তাহলে বিএনপি কয় দিক সামাল দেবে, কয়টা ফ্রন্টে একসাথে যুদ্ধ করবে, তাকে একটা একটা করে ফ্রন্টকে গোছায় নিয়ে আসতে হবে। তাহলে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে একটা কম্প্রোমাইজের জায়গা তৈরি করতে হবে। সেটা ভারতের সাথে আমরা মনে করেছিলাম তারেক রহমান যখন নির্বাচন করবে, নির্বাচনের পর মনে হলো ভারত বা ভারতের সরকার, আমরা দেখলাম যে নানাভাবে তারেক রহমানের প্রতি একটা সহানুভূতিশীল, একটা নরম, একটা ভালো সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। কারণ ইউনূসের সময় সবচেয়ে খারাপ সম্পর্কটা সৃষ্টি হলো হচ্ছে এই 7 সিস্টার সহ নানা ইউনূস এবং তার লোকজন, ইউনূসের যে চেল্লা চামুন্ডারা আছে, উল্টাপাল্টা কমান্ড করার মধ্য দিয়ে ভারতের সাথে সম্পর্কটা তো বিষিয়ে দিয়েছিল। এবং ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে আমরা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে যায়, যার জন্য অনেক কিছু বন্ধ ছিল। এখনো পর্যন্ত অনেক কিছু বন্ধ আছে, কারণ ভিসা জটিলতা, ব্যবসা বাণিজ্যের জটিলতা, আঞ্চলিক জটিলতা। আবার শুভেন্দু ক্ষমতায় আসার পর 10 দিনের মাথায় তারা ওখানে কাঁটাতারে বেড়া দিল। কাঁটাতারে বেড়া দিলে আমাদের কোনো অসুবিধা নাই, তার জায়গায় সে বেড়া দিচ্ছে আমার সমস্যা থাকে, সমস্যা আছে, এটা আমাদের জন্য অসম্মান, অপমান। আপনার বাসার সামনে যদি কেউ আপনাকে অবিশ্বাস করে, একটা হচ্ছে নিরাপত্তার প্রশ্নে নানা কারণে থাকতে পারে, এবং তারপরে দেখবেন গোলাগুলিগুলো হচ্ছে এবং বিজেপিও গুলি করছে, কিন্তু সেটা কতক্ষণ টিকতে পারবে? প্রশ্ন এখানে যে সেখানে একটা বোঝাপড়া তৈরি করতে পারে নাই। এবং তারা, আমরা দেখলাম যে ভারতের পক্ষ থেকে যে অঞ্চলগুলো আছে সেখানকার যে ইন্টারন্যাশনাল লাইনগুলো আছে, সেটা আগে আঞ্চলিক সরকারগুলো এগুলো নিয়ন্ত্রণ করে, কিন্তু আঞ্চলিক সরকার শুভেন্দু বিজেপি সরকার ক্ষমতায় এসে এটা কেন্দ্রীয় সরকারকে দিয়েছে, যেটা মমতা দেয়নি। এই জিনিসগুলো একটা ইঙ্গিত দেয়। তাহলে বাংলাদেশের ভারত তারা তাদের যা আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে সেই কাজগুলো করবে, কিন্তু বাংলাদেশকে তার প্রতিবেশীর সাথে সম্পর্কটা, বোঝাপড়াটা কেমন হবে সেটা ঠিক করতে হবে। কিন্তু সেটা ঠিক করার একটা বড়, তারা মনে করছে যে বাংলাদেশের প্রধান দল, এটা প্রধান শক্তিশালী দল, যারা কেউ এই আত্মসন্তুষ্টিতে ভুগছে যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ তো আসলে শেষ হয় না। আওয়ামী লীগকে প্রাসঙ্গিক এই আমরা দেখলাম যে ওই আসিফ নজরুল যে বলছে আওয়ামী লীগ আবার গেল কথা, সে তো ছিলই, কিন্তু এই বদমাইশটাই আওয়ামী লীগ নিষিদ্ধ করার পিছনে ভূমিকা রাখছেন। এই বদমাইশটা এই কথা বলেছিল যে তাদের রাজনীতির দরকার নেই, আজকে তারা এই কথাগুলো বলছে। এটা আওয়ামী লীগ আসবে কি আসবে না আমার খুশি হওয়ার কোনো কারণ নাই। আমি একটা কথাই বলছি যে বাংলাদেশে রাজনীতি করার অধিকার সবার আছে। জনগণ সিদ্ধান্ত নেবে কে রাজনীতি করবে কি করবে না, জনগণের ভোটের মাধ্যমে সেটা সিদ্ধান্ত হবে। কোনো অধ্যাদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের ইচ্ছায় সেটা হবে না। কিন্তু এই যে আমরা মামুরা ক্ষমতায় বসে বাংলাদেশের রাজনীতিকে দক্ষিণপন্থার ধারার দিকে নিয়ে যাচ্ছে, সেটা তো তারা ভালো কোনো কিছু করতে পারছে না। যদি শেখ হাসিনার সময় আছে ভালো কোনো কিছু করতে পারতো, মানুষ শেখ হাসিনার নাম উচ্চারণ করতো না। কিন্তু তারা শেখ হাসিনাকে দিন দিন প্রাসঙ্গিক করছে, প্রয়োজনীয় করছে, মানুষের মুখে মুখে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? কেন এই যে মার পিট, জুলুম, অত্যাচার, জেল, মামলা, তারপরে লোকজন কেন শেখ হাসিনার নাম করছে? সাধারণ মানুষও বলছে এই কাজগুলো করছে তাদের অপকর্ম, এগুলো করছে তাদের বিভিন্ন ধরনের অন্যায় সিদ্ধান্ত। সেগুলো তারা একটা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভালো সম্পর্ক, আন্তর্জাতিক পর্যায়ে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারছে না, মানুষের জনজীবনের সংকট দিতে পারছে না। এই যে হাম নিয়ে এত বড় একটা সংকট, পৃথিবীর থেকে হাম জাদুঘরে চলে গেছিল, এটা কি মিথ্যা যে শেখ হাসিনার সময় হামের পরিস্থিতিটা কি ছিল? উনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, উনি বাজেট দিয়ে গিয়েছিলেন, এগুলো প্রচুর আলোচনা হয়েছে, নতুন করে বলার কোনো কিছু নেই, কিন্তু তারা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা দেখলাম ধর্ষণ নিয়ে প্রত্যেকটা জায়গায়, আপনি বলছিলেন যে ধর্ষণ তো এখন নতুন, ধর্ষণ তো আসলে একদিন হয় না, একজন মানুষ তো হঠাৎ করে ধর্ষক হয়ে ওঠে না। একটা সমাজ, একটা কাঠামো যখন তৈরি হয়, যে কাঠামোতে যখন বিচার বা আইনের শাসন তৈরি না হয়, একটা স্কুলের সামনে ইফটিজিং থেকে শুরু করে পর্যায়ক্রমে নানা ধরনের ছোট ছোট অপরাধ
যে কারণে ওই আরিশার ওই বাবা, ওই মেয়েটার বাবা আজকে বলে আমি কোনো মামলা করবো না, মামলা করে কাজ হবে না। আপনি দেখাতে পারবেন সাংবাদিককে বলছে যে কোন একটা মামলার বিচার হয়েছে? কতটা অসহায় হলে, কতটা ক্ষুব্ধ হলে, কতটা হতাশ হলে একজন মানুষ রাষ্ট্রের বিরুদ্ধে এই কথাটা বলতে পারে? কোনো বিচার আছে? কোনো উত্তর আছে? উত্তর না। এই পরিস্থিতিগুলোই চলছে, যে এই পরিস্থিতিগুলোই আপনি মানে এই এতগুলো সংকট বাংলাদেশের জাতীয় জীবনে, জনজীবনে, বেকারত্ব থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু সব জায়গায় আছে, সে তারা পড়ে আছে হাসিনাকে নিয়ে। সে রাজনীতি করবে কি করবে না, নতুন বয়ান সৃষ্টি করার চেষ্টা করছে। যারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা বলে, হাম নিয়ে কথা বলে, আমি দেখলাম আমার দেশ পত্রিকায় হাম নিয়ে কথা বলা যাবে না, প্রকারান্তরে হাম নিয়ে কথা বলার মধ্যে দিয়ে হাসিনাকে জাস্টিফাই করার কথা বলে। কত বড় বদমাশ শয়তান এগুলি তোর এই কথাগুলো।